আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের ডলারে মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল বিক্রি করে। এটা অনেকটা বাধ্যবাধকতা। আর এর অন্যতম কারণ হলো যুক্তরাষ্ট্র হলো নিরাপত্তার গ্যারান্টার। এই মধ্যপ্রাচ্যের দেশগুলো যাতে তেল বিক্রি অব্যাহত রাখতে পারে এবং কোনো প্রতিবন্ধকতা না তৈরি হয়, এই প্রতিশ্রুতি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র, যার জন্যই কিন্তু তারা ডলারে তেল বিক্রি করে। তবে যখন সমস্যা একেবারে কাঁধে চলে এসেছে যুক্তরাষ্ট্রের সমাধানের কথা, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে জানিয়ে দিয়েছে, আপনারা মধ্যপ্রাচ্যের দেশের পরিবর্তে আমাদের কাছ থেকে তেল ক্রয় করুন। আর যদি আমাদের কাছ থেকে তেল আপনারা না ক্রয় করবেন, তাহলে মধ্যপ্রাচ্য থেকে নিজের তেল নিজেরা আমদানি করুন। বছরের পর বছর নিরাপত্তার গ্যারান্টার প্রদান, তবে চূড়ান্তভাবে যখন প্রয়োজন হলো গ্যারান্টির বাস্তবায়নের, তখন হাত উঁচু করে ফেলেছে যুক্তরাষ্ট্র। ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প আরও একটি শক্তিশালী পদক্ষেপ নিয়েছেন। মধ্যপ্রাচ্যের ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ হচ্ছে বা ভবিষ্যতে যেই সকল যুদ্ধের পরিধি বৃদ্ধি পাবে, এই সকল অর্থ যুক্তরাষ্ট্র দেবে না, বা যুক্তরাষ্ট্র একা প্রোভাইড না করে এখানের উল্লেখযোগ্য একটা অংশ মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই ইউক্রেনের মতো দিতে হবে। দেখুন, কোনো ধরনের রাগ ঢাক না রেখেই হোয়াইট হাউসের ভেতর যে মুখপাত্রের আলোচনার বৈঠক হয়, সেখানে তাকে প্রশ্ন করলে সরাসরি কিন্তু তিনি এই তথ্যের যে সত্যতা রয়েছে সেটা স্বীকার করেন। Pay for the vast majority of the cost of the war. Kuwait, Saudi Arabia, the UAE. Who's paying for the cost of this war? Will those Arab countries step up to do just that? Well, I think it's something the president would be quite interested in calling them to do. I won't get ahead of him on that, but certainly it's an idea that I know that he has, and something that I think you'll hear more from him on. দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের ব্যয় রয়েছে সেটা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশের উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের অবশ্যই পে করতে হবে, এই বাধ্যবাধকতা তৈরি করেছেন, ঠিক এমতো অবস্থায় সংযুক্ত আরব আমিরাতে নতুন করে কয়েক দফায় ইরানের পক্ষ থেকে হামলা হয়েছে এমনটা নিশ্চিত হওয়া গেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএ থেকে শুরু করে রয়টার্স এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে সারা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে আক্রমণ হয়েছে। কুয়েতের মালিকানাধীন প্রায় ২০ লক্ষ ব্যারেল জ্বালানি তেল মজুত করে একটি জাহাজ দুবাই যে বন্দর রয়েছে সেখানে দাঁড়িয়েছিল, সেই জাহাজেই কিন্তু সরাসরি গিয়ে হিট করেছে ড্রোন, এবং এই ঘটনায় কিন্তু সেখানে ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে, এবং জাহাজটি সম্পূর্ণভাবেই কিন্তু সেই স্থান ত্যাগ করার পরিবর্তে এখন মেরামতের জন্য জরুরি ভিত্তিতে কল ফর পোর্ট যেটা রয়েছে সেটা ডেকেছে। মানে যুক্তরাষ্ট্র অর্থ নিচ্ছে, নিরাপত্তাও প্রদান করতে পারছে না, এই ধরনের পরিস্থিতি কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে। বর্তমানে আমরা আরব বিশ্বের নেতৃত্বে যে বিভিন্ন ধরনের সংস্থা দেখি, বিশেষ করে ওআইসি দেখি বা মুসলিম নেতৃত্বের কথা বলি, এই সকল কিছুই প্রতিষ্ঠা হয়েছিল প্যালেস্টাইনের ক্রাইসিসকে কেন্দ্র করে। প্যালেস্টাইনের ইস্যুকে কেন্দ্র করে সম্মেলন করেই কিন্তু ওআইসি প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তী সময়ে আরও কিছু সংগঠন তৈরি হয়েছে। যাই হোক, প্যালেস্টাইনের ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলো একেবারে পরিষ্কারভাবেই কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ছিল, যতদিন পর্যন্ত একটি স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তারা স্বাভাবিক করবেন না। যেখানে সংযুক্ত আরব আমিরাত এই বিষয়টিকে কেন্দ্র করে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, তবে তারা কিন্তু প্রথম দেশ হিসাবে এই জিসিসিভুক্ত সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ফেলে এবং স্ট্র্যাটেজিকভাবে সামরিকভাবেও তাদের সম্পর্ক নেক্সট লেভেলে নিয়ে গেছে। কারণ এই সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনা থাকার অভিযোগ রয়েছে মোসাদের অন্যতম শক্তিশালী ঘাঁটিও এখানে রয়েছে। সুতরাং ইরানের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসরায়েলের একটি লঞ্চিং প্যাড হিসেবে সংযুক্ত আরব আমিরাত ব্যবহার হচ্ছে, এই অভিযোগ রয়েছে। এই অভিযোগ যখন ইরানের সামনে একেবারে দৃশ্যমান, তখন ইরানের লাগাতার হামলা এই সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আল জাজিরা, মিডল ইস্ট মনিটর এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে, কয়েক দশকের মধ্যে সবথেকে বড় অর্থনৈতিক চাপে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অর্থনীতির প্রধান খাত বিমান পরিবহন, পর্যটন, আবাসন খাত একযোগে বড় ধাক্কা খাচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বহুমুখী যে অর্থনৈতিক মডেল, তার যে দুর্বলতা রয়েছে সেটা স্পষ্ট হয়ে উঠেছে।
আন্তর্জাতিক রিপোর্ট নিশ্চিত করছে গত এক মাসে দুবাই এবং আবুধাবির শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজার মূল্য প্রায় $120 বিলিয়ন বেশি কমে গেছে, যেটা যুদ্ধকালীন তাদের একটা খরচ। একই সময়ে বাতিল হয়েছে প্রায় 18,400-র বেশি ফ্লাইট। 28শে ফেব্রুয়ারি থেকে দুবাইয়ের শেয়ার বাজারে যে সূচক রয়েছে 16% কমে গেছে, যা আবুধাবির তুলনায় প্রায় দ্বিগুণের বেশি পতন। গোল্ডম্যান সাকসের তথ্য অনুযায়ী এক বছরে আবাসনের লেনদেন কমেছে প্রায় 37% এবং 2026 সালের ফেব্রুয়ারির তুলনায় বিক্রি অর্ধেকের বেশি কমে গেছে এই সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট ব্যবসায়। দ্রুত বিক্রির জন্য অনেকেই কিন্তু 15% থেকে সর্বোচ্চ 20% কম মূল্যে এখন বিভিন্ন ধরনের ফ্ল্যাট এবং আবাসন ক্ষেত্র বিক্রি করার চেষ্টা করছেন বা বিক্রি করছেন। ব্রুজ আল খলিফার নির্মাতা এমআর প্রপার্টিজের যে শেয়ারের মূল্য সেটাও 25% বেশি কমে গেছে। মধ্যপ্রাচ্যের বিলাসবহুল বাজার হিসাবে সংযুক্ত আরব আমিরাত খুবই পরিচিত। বিশেষ করে দুবাই কিন্তু দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র ছিল। 2025 সালে শহরটিতে প্রায় 2 কোটির বেশি বিদেশি পর্যটক ঘুরতে এসেছিলেন। তবে বর্তমান চলমান পরিস্থিতিতে এই পরিস্থিতি মারাত্মকভাবেই খারাপ। কেউ আসবেন তো দূরের কথা, যারা এখানে রয়েছেন তারাই কিন্তু সুযোগ খুঁজছেন কি করে এখান থেকে বেরিয়ে যাবেন। দেখুন, খোদ দুবাইয়ের স্ট্র্যাটেজিতেই কিন্তু এখন প্রশ্ন উঠছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ক্রুব্ধ করা হয়েছিল ইরানের বিরুদ্ধে আক্রমণ করে ইরানের অর্থনীতি এবং ইরানকে দুর্বল করার জন্য এই হামলায়। তবে বাস্তবতা হলো পাল্টাই কিন্তু এখন উল্টো হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতই কিন্তু তার বিভিন্ন স্ট্রাকচারের যে অর্থনৈতিক মডেল রয়েছে পাল্টা হামলার কারণে শুধু দুর্বলই হয়নি, দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ ভবিষ্যতে বিনিয়োগকারী এবং যারা এই দুবাইতে স্থায়ী সম্পত্তি ক্রয় করবেন তারা কিন্তু নিরাপত্তার সংকটে ভুগতে পারেন যে এই ধরনের যুদ্ধ আবার শুরু হলে পরিস্থিতি কি হবে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনার মধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের পদক্ষেপই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, ইরান সৌদি আরবকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসাবে বিবেচনা করে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান এবং সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে চায়। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন অঞ্চলের বাইরের শক্তির উপস্থিতি উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। সুতরাং এটি বলতে পারেন যে সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সর্বশেষ যুদ্ধের উত্তেজনা বা এই পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য যে পথ রয়েছে ইরান তার দিক নির্দেশনা দিল যে যদি কোনো কারণে সংযুক্ত আরব আমিরাত এবং আরব বিশ্বের দেশগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীগুলোকে যদি সরিয়ে নেয় তাহলেই কিন্তু পরিস্থিতি শান্ত হতে পারে এবং তাদের অর্থনৈতিক যে বিপর্যয় শুরু হয়েছে সেটা রক্ষা হতে পারে। দেখার বিষয় যে আরব আমিরাত এবং সৌদি আরবকে দেওয়া এই প্রস্তাবে ইরানের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে করে তারা কি সায় দেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।